আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি এমন একটি মুভি নিয়ে যেখানে আমরা দেখতে পাবো ২ জন মানুষের অবৈধ মেলামেশা আর লোভের কারণে একটি চিনি কলের কিছু শ্রমিক আত্মাদের জেগে ওঠার কাহিনী। আমরা দেখতে পাবো এই জেগে ওঠার কারণে কত নিরীহ মানুষের প্রাণ যায়, আর শেষে ওই ২ জন পাপীরও কী বা শাস্তি হয়। তো চলুন শুরু করা যাক। গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার একটি গ্রামে, যেখানে আমরা ইদা, নিং, ফাদে, দেই, ফ্র্যাক্সি, হ্যান্ড্রা আর তার হবু স্ত্রী ওয়াতিকে দেখি। তাদের সাথে সাথে আরও বেশ কিছু মানুষদেরকে সিজনাল ওয়ার্কার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল চিনির কারখানায়। প্রতি বছরে আখের মৌসুমে দ্রুত কাজ শেষ করার জন্য সিজনাল ওয়ার্কারদের ভাড়া করা হয়, আর এই সিজনাল ওয়ার্কারগুলি নেওয়া হয় চিনির কারখানাগুলোর আশেপাশের গ্রাম থেকে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই ফ্যাক্টরিতে পৌঁছে যায়, আর ফ্যাক্টরি দেখে প্রত্যেকটা ওয়ার্কারই অনেক খুশি ছিল। কিন্তু তারা কেউই এটা জানতো না যে এই কারখানায় তাদের সাথে কি কি ঘটতে চলেছে। সেখানে পৌঁছাবার মাত্রই তারা মনি নামের একজনকে দেখে, যিনি এখানকার সুপারভাইজার। কারখানাটি দেখে মনে হচ্ছিল এটি অনেক পুরাতন, যার অবস্থা খুব একটা ভালো ছিল না। এখানে মেয়েদের থাকার জায়গা আলাদা এবং ছেলেদেরটা আলাদা। মেয়েরা তাদের নিজেদের জন্য খাবার তৈরি করছিল, যে খাবারগুলো তাদের রুমের রানীর সাথে তারা শেয়ার করছিল। আর এর মধ্য দিয়ে দ্রুতই এই ৪ জন বন্ধু হয়ে যায়। এর মধ্যেই তারা ফ্যাক্টরির সিগন্যাল শুনতে পায়, অর্থাৎ তাদের ঘুমানোর সময় হয়ে গেছে। অন্যদিকে দেখি ফাদিল যখন আলমারি থেকে কাপড় বের করছিল, তখন সে দূর থেকে একটি মেয়ের হাসি শব্দ শুনতে পায়। বিষয়টা সে খুব একটা গুরুত্ব দেয় না, আর এমনিতেও এখন প্রার্থনার সময় হয়ে গেছে, তাই সে নামাজের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সে অদ্ভুত কিছু একটা দেখতে পায়, যার চুলগুলো ছিল সাদা, আর চোখের পলকেই সে আবার গায়েব হয়ে যায়। হঠাৎ চোখের সামনে এমন ঘটনা দেখে ফাদিল কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে আমরা ইদাকে দেখি, যে রান্নাঘরে গিয়ে পানি পান করছিল। এমন সময় সে উপর থেকে কিছু শব্দ শুনতে পায়। হঠাৎ কিছু একটা যেন পাশ দিয়ে চলে গেল। ইদা মনে করে তার হয়তো কোনো বন্ধু বা বান্ধবী বাইরে গেছে, আর তাই সেও এটা দেখতে রাতেই বাইরে চলে আসে। বেশ কিছু দূর আসার পরেও সে কাউকেই দেখতে পায় না। এমন সময় চিনি কারখানার কোনায় একটি গেট দেখতে পায়, আর সে ধীরে ধীরে তার ভিতরে প্রবেশ করে। সেখানে যাওয়া মাত্রই একজনের কণ্ঠ সে শুনতে পায়, যে কিছু একটা বলছিল। আমরা দেখি তার পেছন দিয়ে যাচ্ছিল একটি আত্মা, আর এই আত্মাটি তাকে কিছু একটা বলছিল, আর ইদাও সেই আত্মার শব্দের পিছু করতে থাকে। পিছু করতে করতে সে একদম ভিতরে চলে যায়, যেখানে সে দেখে বিশাল দেওয়াল। দেওয়ালের উপরে একটি ছিদ্র ছিল। ইদা উপরে উঠে সেই ছিদ্র দিয়ে ভেতরে তাকাতেই দেখে ভেতরে অনেকগুলো মানুষ, যারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। আর একজন হঠাৎ সকলে একসাথে ইদার দিকে তাকায়। ভয় পেয়ে সে নিচে পড়ে যায়, আর দ্রুত সে সেখান থেকে পালাতে শুরু করে। পরদিন সকালে তাদের কাজে যাওয়ার জন্য দেরি হচ্ছিল, এজন্য নিন তাড়াতাড়ি বাইরে আসতে বলে কারখানায় যাওয়ার জন্য। নিন এমনভাবে সেজে বেরিয়েছিল, মনে হচ্ছে মডেলিং করতে যাচ্ছে। বন্ধুরা সবাই ধারণা করে হয়তো তার কোনো স্পেশাল মানুষ এখানে আছে। যাবার সময় ইদা তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে কালকে রাত্রে কি তাদের মধ্যে কেউ বাহিরে গিয়েছিল, কিন্তু বন্ধুরা জানায় না, তারা তো আরাম করে ঘুমাচ্ছিল। ইদা জানায় যে না, কালকে রাত্রে সে কাউকে দরজা খুলতে দেখেছে। এটা শুনে তার বন্ধুরা তাকে বোঝায় হয়তো সে ভুল কিছু দেখেছে। এখন সময় হয়েছে তাদের কাজ করার। এখানে মার্নির সাথে ছিল সামিন, যে মার্নির সাথে কাজ করে, আর তাদের সাথে ছিল রেনা ও কর্ণ, যারা এখানেকার সিকিউরিটি গার্ড। মার্নির মাধ্যমে এখানে আমরা জানতে পারি যে সন্ধ্যার পরে একটি অ্যালার্ম বাজে, যেটা হলো ইয়েলো অ্যালার্ম, আর রাত ৯টার সময় বাজে রেড অ্যালার্ম, অর্থাৎ কেউ ঘর থেকে বের হতে পারবে না। আর এটাই এই কারখানার কঠোর নিয়ম। এরপরে একে একে প্রত্যেকের নাম ডাকা হয়, তারপর কর্মীদের গ্রুপে ভাগ করা হয়। এখানে এদের কাজ হলো মার্নির অফিসে কাজ করা, আর বাকি মেয়েদের অফিসের বিভিন্ন কাজ দেওয়া হয়, আর ছেলেদেরকে আখ মারাইয়ের কাজ দেওয়া হয়। কাজ শেষ করে ইদা যখন ফিরছিল, তখন সে একটি পাখির বাচ্চাকে নিচে পড়ে থাকতে দেখে। বাচ্চাটিকে তুলে পুনরায় বাসায় বসিয়ে দেয়।
তখন একজন মহিলা তার পেছনে এসে বলে, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। এটা বলার পরে সে সেখান থেকে চলে যায়, যেটা ঈদের কাছে বেশ অদ্ভুত লাগে। ওদিকে ক্ষেতে আদিল আখ সংগ্রহের কাজ করছিল। এমন সময় তার সামনে একটি সাপ চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই সাপটি সেখান থেকে চলে যায়। কাজ করার মাঝে তারা সবাই একসাথে বসে কথা বলছিল। এখানে তারা একটি বিষয় জানতে পারে যে 7 বছর আগে সিজনাল ওয়ার্কার হিসেবে কর্মীদেরকে ভাড়া করা হয়েছিল, যারা বেশ বাহিরে ঘোরাঘুরি করত, এমনকি তারা কিছুটা নেশাও করেছিল। এরপর একদিন ওয়ার্ক হাউসের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। তারপরে সেখানে ঘটে এক বিশাল বিস্ফোরণ। এতে ভেতরে থাকা সকলেই মারা যায়। আর এই ঘটনার পর থেকে ইয়েলো ও রেড অ্যালার্ম নিয়ম চালু করা হয়েছে। লোকমুখে শোনা যায় যে প্রতি রাতে সেই কর্মীদের আত্মা চতুর্দিকে ঘুরে বেড়ায়। ওদিকে ইন্দা অফিসে একাই কাজ করছিল। হঠাৎ সে অনুভব করে পেছনে ফিসফিস করে কেউ কিছু বলছে তাকে। ধীরে ধীরে সেই ফিসফিস কণ্ঠ যেন তার কাছে এগিয়ে আসছিল। এমন সময় সে লক্ষ্য করে যে তার পাশেই ঝুলে আছে একটি আত্মা, যেটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, তাই সময় হয়েছে সকলেরই ঘরে ফিরে যাবার। ইদাও বাড়ি ফিরতে থাকে। এমন সময় সে কারখানার রানীকে যেতে দেখে। ইদা রানীকে জিজ্ঞেস করে যে সে কি গতরাতে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল। তখনই রানী অদ্ভুতভাবে জোরে জোরে ফিসফিসিয়ে কথা বলতে থাকে। ধীরে ধীরে তার ফিসফিস আরো বাড়তে শুরু করে। হঠাৎ করে সে দৌড়ে ইদার কাছে আসে, কিন্তু এটা ছিল সেই লাশ যেটাকে কিছুক্ষণ আগে ইদা দেখেছিল। ভয় পেয়ে ইদা দৌড়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ইদার এমন অবস্থা দেখে বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করে। ইদা দেখে রানী কিন্তু তাদের সাথেই ছিল। চিনি কারখানায় প্রত্যেকেই অনেক ভালো বেতন দেয়, কিন্তু তার সত্ত্বেও গ্রামের মানুষেরা এই কারখানায় কাজ করার জন্য আসতে চায় না, কেননা এই কারখানায় রয়েছে আত্মারা। আগেরকার সময়ে কারখানায় সবকিছুই থাকতো। অনেক আগে এখানে ছিল একটি মেন্টাল হসপিটাল। অনেকেই বলে রাতে নাকি সেই মেন্টাল হসপিটালের রোগীর আত্মাগুলি এখানে ঘুরে বেড়ায়। আর যদি কেউ আত্মা দেখে পালাতে শুরু করে, তাহলে সে আত্মা বারবার তার কাছে আসে। তাই উচিত হলো শুধুমাত্র তাকে সরি বলে সেখান থেকে চলে যাওয়া। এটা শোনা মাত্রই দেউই সেখান থেকে পালাতে শুরু করে, কেননা 9টা বাজতে মাত্র 10 মিনিট বাকি ছিল। এটা দেখে ফ্র্যাক্সি তাকে আসতে যেতে বলে। তখনই কারখানার অ্যালার্ম বেজে ওঠে। এটা শোনা মাত্র ফ্র্যাঙ্কি দেউকে পেছনে ফেলে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় কাচের ভেতরে দেউই লক্ষ্য করে তার পেছনে কিছু একটি আছে, আর তাই সে দ্রুত ভেতরে ঢুকে যায়। অন্যদিকে মেয়েদের ঘরে ইন্দার পেছনে এখনো সে লাশ দাঁড়িয়ে ছিল। বাকিরা লক্ষ্য করে যে ইন্দা তাদের কথা শুনছে না। তারা জিজ্ঞাসা করে ইন্দার কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু ইন্দা কিছুই বলে না। এরপর যখন তারা খাবারের জন্য প্লেট তোলে, সেখান থেকে একটি বিষাক্ত পোকা বেরিয়ে আসে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ওদিকে ওয়াশরুমে নিম ছিল, তখন সব আলো নিভে যায়। আর আমরা দেখতে পাই লিং এর পেছনে ছিল অনেকগুলি আত্মা। নিং বাড়ি আসার সাথে সাথেই সেখানে ওয়াতিও চলে আসে, আর সে দেখে লাইট তো একদমই ঠিক আছে। ওয়াটারেরও প্রার্থনা করার সময় হয়ে গেছে। হঠাৎ তার পেছনে একটি আত্মা তার কাছে সাহায্য চায়। এটা শুনে তার কলিজা শুকিয়ে যায়। পরদিন সকালে সবাই জানতে পারে যে গতরাতে হ্যানরা দুঃস্বপ্ন দেখেছে, আর তাই এই ব্যাপারে ওয়াতি তার কাছে জানতে চায়, কিন্তু হ্যানরা তাকে ধমকায়। এ সময় ফাদিল ওয়াতিকে সবকিছুই ভুলে যেতে বলে, কেননা সেও এমন অদ্ভুত স্বপ্ন দেখেছে। ওদিকে ইন্দার কাজ হলো বেশ কিছু ডকুমেন্ট পাশের অফিসে নিয়ে যাওয়া। রানু সেই দিকে যাচ্ছিল, আর সে তার কাছ থেকে ফাইল নিয়ে সে গন্তব্যে যেতে থাকে। এমন সময় ইন্দা লক্ষ্য করে যে রানী সেই আখের গাড়ির সামনে বসে আছে, আর সেই গাড়িটি রানীর দিকেই আসছিল। ইন্দা দৌড়ে তাকে বাঁচানোর আগেই সেই আখগুলো তার উপরে পড়ে। এতে রানী মারাত্মকভাবে আহত হয়। এই ঘটনার পরে মার্নি তাকে অনেক বকাঝকা করে, কেননা ফাইল নিয়ে আসা তার কাজ ছিল। এরপর সানমেশ এসে কাজ বন্ধ করতে বলে, কেননা তার কিছু সময় দরকার যে ঘটনাটি ঘটেছে সে কোনো স্বাভাবিক ঘটনা ছিল নাকি আত্মাদের কোনো কাজ। কিন্তু মার্নি জানায় কাজ থামালে
হয়তো তাদের অনেক লোকসান হবে। এমনকি মার্নি বসকে এটা আগেই জানিয়েছিল যে সবকিছুই ঠিক আছে, আর তাই তারা কাজ এখন বন্ধ করতে পারবে না। এরপর সামেন সেই মহিলার কাছে যায় যে ইন্দার কাছে গিয়েছিল, অর্থাৎ জিনা। সে একটি রিচুয়ালের মাধ্যমে নারকেল কেটে এই পরিস্থিতির ব্যাপারে অনুসন্ধান করছিল। সব নারিকেলের ভেতর থেকেই অদ্ভুতভাবে কালো রক্ত ও বিষাক্ত পোকা বেরিয়ে আসছিল, অর্থাৎ এইটা স্পষ্ট যে রানীর সাথে যা ঘটেছে তা মোটেও স্বাভাবিক ঘটনা ছিল না। এজন্য দুপুরের মধ্যে তাদের অফারিং রেডি করতে হবে, কেননা কিছু একটা জিনিস সে আত্মাদেরকে রাগিয়ে তুলেছে। ঘটনাটি জানার পরে ফাদিল ইন্দার খোঁজ খবর নিতে আসে। ইন্দা সম্পূর্ণ ঘটনাটি তাকে খুলে বলে। ইন্দা মনে করে এই কারখানার ভিতরে অস্বাভাবিক ঘটনা ঘটে, কেননা প্রথম রাতেই সে যখন ফ্যাক্টরির বাইরে গিয়েছিল তখন অনেকগুলো অদ্ভুত মানুষকে একটি রিচুয়াল করতে দেখেছিল। এই রিচুয়ালের কথা শুনে ফাদিল অবাক হয়ে যায়। অন্যদিকে জিনা একটি বিশেষ রিচুয়াল করার জন্য 2টি গরুকে ঘরে আটকে রেখেছিল, আর তারা এই আশা নিয়ে বাইরে দাঁড়িয়েছিল যে তাদের এই অফারিং আত্মাগুলি গ্রহণ করবে। এর ফলে যে অস্বাভাবিক ঘটনাগুলি ঘটেছে সেগুলো থেমে যাবে। সেই রাতেই ইন্দা যখন পুনরায় তার ঘরে ফিরে আসে তখন হঠাৎ করে সে লাশ ইন্দার উপর আক্রমণ করে, যাকে সে রানী মনে করেছিল। তার এমন অবস্থা দেখে বন্ধুরা তাকে সামলাতে আসে। এ সময় ইন্দা জানতে পারে যে রানু ঠিক আছে, আর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন 9টা বাজতে মাত্র 15 মিনিট বাকি ছিল, কিন্তু ওয়াতির কাজ ছিল হেরিনাকে খাবার দিয়ে আসা। যেহেতু ওয়াতি তৈরি হতে সময় লাগবে, তাই নিং সময় থাকতে খাবার নিয়ে যায়। এটা দেখে আবার ফ্যাং খুশি হয়ে যায়, কেননা সে নিংকে পছন্দ করত। এই সময় ফাদিল বলে 9টা বাজতে শুরু করেছে, তাকে দ্রুতই ফিরে যেতে হবে। নিং যখন ফিরে আসছিল তখন সে অদ্ভুত কিছু অনুভব করে। এমন সময় অ্যালার্ম বাজে। ভয় পেয়ে নিং দ্রুত বাড়ির ভিতরে চলে যায়, কেননা বাইরে দাঁড়িয়ে ছিল অনেকগুলো আত্মা, যারা নিংয়ের দিকেই তাকিয়েছিল। পরের দিন সকালে জিনা ও সামিন দেখে সেই গরুগুলো এখনো জীবিত আছে, আর তাই তাদেরকে আরো একটি রিচুয়াল করতে হবে, যেটা একটি গাছের পাশে বসে করা হচ্ছিল। এদিকে দেখি ফাদিলের পেছনে এখনো সেই মেয়ের আত্মা ছিল। রাতে সে যখন ঘুমিয়েছিল তখনই তার সামনে আসে মাথাকাটা একটি মেয়ের লাশ। পরদিন সকালে ফাদিলের কারখানায় যেতে একটু দেরি হয়ে যায়। এমন সময় সে লক্ষ্য করে জিনারা একদিকে দৌড়ে যাচ্ছে। ফাদিল তাদের পিছু নিতে দেখে তারা একটি কুয়ার কাছে গেছে। তাদেরকে দেখে বেশ আতঙ্কিত মনে হচ্ছিল। তারা চলে যেতেই ফাদিল যখন সেই কুয়ায় উঁকি দিয়ে দেখে, তার চোখ কপালে উঠে যায়, কেননা সেই কুয়ার ভিতরে পড়েছিল এক কর্মীর ছিন্ন ভিন্ন লাশ। কিছুক্ষণ পরে সামিন সেখানে আসে। তারা তাকে রিকোয়েস্ট করে এই ডেড ব্যাপারে সে যেন কাউকে কিছুই না বলে, কিন্তু ফাদিলের এটা মনে হচ্ছিল যে সে হয়তো কিছু একটা লুকাচ্ছে। এ সময় সামিন তাকে জিজ্ঞাসা করে সে কি কারখানায় অদ্ভুত কিছু অনুভব করেছে কিনা, কিন্তু ফাদিল এ বিষয়ে লুকিয়ে যায়, তাকে কিছুই বলে না। এরপর সামিন ফাদিল ও ইন্দাকে তার কাছে ডেকে নিয়ে আসে। সেখানে জিনাও ছিল। তারা তাদের কাছে জিজ্ঞাসা করে যে এখানে আসার পর থেকে তারা কি কিছু দেখেছে। ইন্দা সবকিছুই তখন খুলে বলতে শুরু করে যে সে রাত 9টার পরেই সে ফ্যাক্টরির বাইরে গিয়েছিল, কেননা সে কাউকে বাইরে ঘুরতে দেখেছে, আর তাই সে তাকে ফলো করছিল। ইন্দার স্বীকারোক্তির পরে ফাদিলও তার সব কথা শেয়ার করে। তার অভিজ্ঞতাও ইন্দার সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে একদম মিলে যাচ্ছিল। সে স্বপ্নে দেখেছিল যে রাত 9টার পরে কারখানার বাইরে কেউ গিয়েছিল। তাকে সে স্বপ্নে ওয়্যারহাউসের দিকেই যেতে দেখেছিল। আর রানীর অ্যাক্সিডেন্টের পরে ফাতেল এটা ধারণা করে যে স্বপ্নে যাকে ওয়্যারহাউসের দিকে যেতে দেখেছিল সে হয়তো রানী। আর সেই ওয়্যারহাউসের আত্মাগুলো রেগে গিয়েছিল বলেই রানীর সাথে এমন ঘটনা ঘটেছিল। কিন্তু জিনা সবকিছুই অস্বীকার করে ফেলে, কেননা তার সাথে রানীর কথা হয়েছিল। রানী তাকে এটি বলে দিয়েছিল যে সে রাত 9টার পরে কখনোই কারখানার বাহিরে বের হয়নি। তার এটাও ধারণা ছিল যে হয়তো সেই রাতে আরো কেউ সেই নিষিদ্ধ এলাকা চিনিকলের দিকে গিয়েছিল, আর তারা এমন কিছু একটা করেছে যার জন্য এই ঘটনাগুলি ঘটছে। এরপর জিনা তাদেরকে নিয়ে একটি বিশেষ রিচুয়াল করে। রিচুয়ালের উদ্দেশ্য এটা ছিল যে তারা যেন জানতে পারে আসলে কোন কর্মী সেখানে গিয়েছিল,
কিছুক্ষণ পরেই সামিনকে একটি আত্মা ভর করে, আর আত্মাটি বলতে থাকে যারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করবে তারাই মরবে। এটা বলেই সেও ওয়্যারহাউসের দিকেই দৌড়াতে থাকে। বাকিরাও তার পিছু নেয়। এ সময় সামিনের ভেতরে থাকা আত্মাটি একটি খালি জুয়েলারির বক্স দেখায়। এটা দেখেই জিনা বুঝে যায় কেন সে আত্মাটি এতটা রেগে আছে। কেউ হয়তো এখান থেকে সেই গহনাগুলি চুরি করেছে। এখানে যে গহনাগুলি ছিল সেগুলো কিন্তু অদৃশ্য গহনা ছিল। এটা দেখে জিনা অবাক হয়ে যায় যে সাধারণ মানুষ কিভাবে এটা চুরি করতে পারে। এরপর জিনা এই ওয়্যারহাউসের ইতিহাস সম্পর্কে তাদেরকে বলতে থাকে। আসলে মৌসুমের কাজের সময় এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতো, আর এই আত্মাদের যে রাজা ছিল তাদের সাথে এটা প্রতিজ্ঞা করা হয় যে তারা একে অপরকে কখনোই বিরক্ত করবে না। অতঃপর তারপর থেকেই এই ওয়্যারহাউস নিষিদ্ধ এলাকা হয়ে গেছে। কিন্তু ৭ বছর পরে সিজনাল ওয়ার্কার এখানে এসেছিল, আর এটাই ছিল তাদের অনেক বড় ভুল, যার ফলে সেই আত্মাগুলো অনেক রেগে যায়। এরপর আত্মাগুলোই সেই ওয়ার্কারদের একসাথে পুড়িয়ে মেরে ফেলেছিল। পরে সেটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়, আর ওয়্যারহাউসটি সিল করে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু এখন দুজন কর্মী এই প্রতিজ্ঞা ধ্বংস করেছে। তারা সে ওয়্যারহাউসে ঢুকে পড়েছিল, এমনকি সে অদৃশ্য গহনাও তারা চুরি করেছে। এটা জানার পরে সামিন, ফাদিল ও ইন্দার কাছে রিকোয়েস্ট করে তারা যেন দ্রুত অনুসন্ধান করে এই কাজটি কে করেছে। যে করুক সে যেন গহনাগুলি ফিরিয়ে দেয়, তা না হলে অনেকেই মরতে চলেছে। ইতিমধ্যে মানির চোখ আর নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। এরই সাথে সে রক্ত বমি করতে শুরু করে। জিনা তাকে সামনে নেয় আর গার্ডদের মাধ্যমে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে নিং ওয়াশরুম থেকে তার ঘরে ঢোকে, যেখানে সে অদ্ভুত কিছু একটাকে দেখতে পায়। মুহূর্তে সেটি অদৃশ্য হয়ে যায়। নিং গিয়ে দেখে তার জিনিসপত্রগুলো অগোছালো হয়ে আছে, আর এখানেই পড়েছিল সেই গহনাগুলো। আসলে নিং এই গহনা চুরি করেছে। সে দ্রুত গহনাগুলো গুছিয়ে নেয়, সেখান থেকে বেরিয়ে আসছিল। তখনই তাকে ঘিরে ধরে সেই আত্মা গুলো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তার শরীর যেন পাথর হয়ে যায়। পালানোর আর কোনো শক্তি যেন তার শরীরে ছিল না। সে অনেক কষ্টে সকল শক্তি সঞ্চয় করে চিৎকার করে। এ সময় হেনরা তার কাছে এসে তাকে স্বাভাবিক করে। তখনই নিং গহনাগুলো ছুঁড়ে ফেলে। কিন্তু লোভ সেটা খুবই খারাপ জিনিস। তারা মুহূর্তে সে গহনাগুলো নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। বাইরে বেরোনোর সাথে সাথেই নিং লক্ষ্য করে হেনরার মাথা ঘুরে গেছে। লিং ভয়ে সেখানে বসে পড়ে আর চিৎকার করে। তার চিৎকার শুনে হেনরারা ছুটে এসে তাকে চুপ করতে বলে। এরপর পড়ে থাকা গহনাগুলো গুছিয়ে নিয়ে তারা আবার পালাতে শুরু করে। অন্যদিকে ওয়াতি ফাদিলের জন্য অপেক্ষা করছিল। এ সময় ফাদিল ও ইদা দৌড়ে সেখানে আসে। তারা এসে একটি সোনার চুড়ি সেখানে পড়ে থাকতে দেখে। এই চুড়িটি বাকিদেরকে দেখিয়ে সকল ঘটনা ফাদিল জানাতে থাকে যে কেউ একজন সেই নিষিদ্ধ এলাকা থেকে সোনার গহনা চুরি করেছে। এমন সময় লক্ষ্য করে যে হেনরা এখানে নেই। তারা সকল সূত্র একসাথে মিলাতে থাকে, আর ফাদিলের মনে করে স্বপ্নে দেখেছিল একটি ছেলে ও একটি মেয়ে, অর্থাৎ সে আর কেউ নয় বরং হেনরা। আর নিং চুরি করেছিল, আর তাদেরকে বাঁচানোর জন্য এখনো বেশ কিছু সময় আছে, তাই তারা এখন গার্ডের সাহায্য নেবে। ইদা ও ওয়াতে চুরি নিয়ে জেনার কাছে যায়, আর ফাদিল হেনরাকে খুঁজতে বের হয়। এমন সময় একজন ওয়ার্কার দৌড়ে এসে ফাদিলের কাছে তার বন্ধুর জন্য সাহায্য চায়। এ সময় ফাদিল জানতে পারে যে বাইরে যে তার কাছে সাহায্য চাইতে এসেছিল সে আসলে একটি শয়তান আত্মা ছিল, যে আদিলকে গলা টিপে হাওয়ায় তুলে ফেলে। কিন্তু ফাদিলের প্রার্থনার কারণে শয়তানটি তাকে ছেড়ে দেয়। অন্যদিকে ফ্যাক্সি সাইকেলে করে কিছু একটাকে দেখে। সেটি ছিল একটি আত্মা, যার মাথার ভিতরে ছিল গর্ত। অন্যদিকে ওয়াতি ও ইন্দা যখন জিনার কাছে যাচ্ছিল, তখন ওয়াতি অস্বাভাবিক কিছু অনুভব করে, কেননা সেখানে একটি লাশ হাওয়ায় ভেসেছিল, আর তাই ইন্দা ওয়াতিকে পেছনে তাকাতে নিষেধ করে। এই পুরো কারখানা ভয়ঙ্কর আত্মায় ভরা ছিল। এরপর ফ্যাক্সিদের সামনে আসে সেই মেন্টাল হসপিটালের আত্মাগুলো। এটা দেখেই তারা পালাতে শুরু করে, আর তারা ফাদিলকেও খুঁজে পায়। এরপর তারা তিনজন একসাথে সেই উত্তরের ওয়্যারহাউসের দিকে যেতে শুরু করে। এমন সময়
9টার অ্যালার্ম বাজে। তারপর আমরা নীল ও হ্যান্ডাকে দেখি যারা সে গহনা নিয়ে পুনরায় ওয়্যার হাউসের দিকে যাচ্ছিল। আর সেখানে তাদের জিনার সাথে দেখা হয়। তারা বক্সের ভেতরে সকল গহনাই ফিরিয়ে দিয়েছিল। তারা এই জন্য গহনা ফিরিয়ে দিতে এসেছে কেননা বুঝে গিয়েছিল এই গহনা নিলে সে আত্মাগুলো তাদেরকে ছাড়বে না। এ সময় ইন্দা ও ওয়াতি সেই অবশিষ্ট চুড়িটি নিয়ে আসে। জিনা জানতে চায় যে তারা আসলে এই কাজটা কেন করেছে। তারা এমন কি করেছিল যার ফলে তারা সেই অদৃশ্য গহনা দেখতে পেয়েছিল। আসলে প্রথম রাতে ফাদিল যে দুজনকে স্বপ্নে দেখেছিল সেই দুজন মূলত হ্যানরা ও নিং ছিল। তারা পালাতে পালাতে সেই ওয়্যার হাউসে এসে পৌঁছায়। তারা সেখানে গিয়ে তা ঘনিষ্ঠ হয়েছিল, অর্থাৎ হ্যানরা ওয়াতিকে ধোঁকা দিয়ে নিং এর সাথে এসব করেছে। এমন সময় নিং এর নজর পড়ে সেখানে থাকা গহনার দিকে, আর লোভে পড়ে সে ওইগুলো চুরি করেছে। আর এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল। আর এই ভুলগুলোই শয়তানদের সবচেয়ে পছন্দের কারণ। আর তাই তো শয়তানগুলো তাদেরকে অদৃশ্য গহনা দেখার শক্তি দিয়েছিল। এটা শোনা মাত্রই ওয়াতি একদমই ভেঙে পড়ে, কেননা নিং তার বেস্ট ফ্রেন্ড ছিল আর ওয়াতি তার চেহারাও আর দেখতে চায় না। এইসব ঘটনার পরে ওয়াতি কান্না করতে থাকে, সেখান থেকে চলে যায়। এমন সময় তাকে একা পেয়ে শয়তান ভর করে, ধীরে ধীরে তাকে হাওয়ায় ভাসিয়ে নেয়। এরপর তার শক্তি দিয়ে সেখানেই থাকা কর্মীদেরকে ডেকে নিয়ে আসে, যারা এসে কাঁচ ও আগুনের টুকরো খাচ্ছিল। এমন সময় ইন্দাও পজেস হয়ে যায়, আর তার প্রথম রাতেই দেখা সেই স্থানে গিয়ে বিশেষ রিচুয়াল করতে শুরু করে। এরই মাঝে ইন্দা অতীতে চলে যায়, যেখানে সে দেখতে পায় বেশ কিছু মানুষ রিচুয়াল করছে। এরপরে যেন সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। যখন থেকে এখানে কারখানা তৈরি করা হয়েছিল তারপর থেকেই প্রতি মৌসুমে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, যে অনুষ্ঠানে একজন ছেলে ও একজন মেয়েকে বর ও কনে হিসেবে সাজানো হয়। এরপর তাদেরকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারায়। তার সবকিছুই মানুষদের যাতে স্যাক্রিফাইস না করা হয় তার জন্য তারা সবকিছুই চেষ্টা করেছিল। আর অবশেষে তারা শয়তানের উদ্দেশ্যে গরু দিয়েই তাদেরকে শান্ত রাখছিল। আর শয়তান এটা গ্রহণও করেছিল, কিন্তু হ্যানরা ও নিং এর ভুলের কারণে সে শয়তানগুলো পুনরায় রেগে গিয়েছে, তাই তারা এখন মানুষের বলি চায়। আপনাদের হয়তো মনে আছে জিনা গরুদেরকে উৎসর্গ করেছিল, যেটা আমরা মুভির প্রায় প্রথম দিকেই দেখেছিলাম, কিন্তু শয়তান সেটা গ্রহণ করেনি, কেননা শয়তান এখন চেয়েছিল হ্যানরা ও নিং এর আত্মা। এরপরে এই দুজনকে বরকনে হিসেবে সাজানো হয় শয়তানের সামনে উৎসর্গ করার জন্য, কিন্তু তাদের অন্য একটি প্ল্যানও ছিল যে কিভাবে এই দুজনকে বাঁচানো যায়। সেটা হলো হ্যানরা ও নিং এর রক্ত দিয়ে সেখানে দুটি পুতুল রাখা হয়, আর সেই পুতুলের গায়ে রক্ত মাখানো হয় যেন রক্তের গন্ধে শয়তান মনে করে পুতুলগুলো আসল মানুষ। এরপর তারা সেই দুইটি পুতুলকে পুঁতে ফেলে মাটির নিচে, আর ওদিকে হ্যানরা ও নিংকে লবণের সার্কেলের ভেতরে দাঁড় করিয়ে দেওয়া হয়, কিন্তু শয়তান বুঝে গিয়েছিল যে তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। হঠাৎ এক তীব্র বাতাসের ঝাপটায় লবণের সার্কেল ভেঙে যায়, সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন দরজা খোলা হয় তখন তারা দেখে লবণের সার্কেলের ভেতরে পড়ে আছে সেই দুটো পুতুল। এটা দেখে সকলে আখের ক্ষেতের দিকে ছুটতে থাকে। শয়তানের কাছে তাদের প্ল্যান তুচ্ছ হয়ে যায়। তারা দ্রুতই মাটি খুঁড়তে শুরু করে, আর সেই গর্তের ভেতরে থেকে তারা পুতুলের বদলে হ্যানরা ও নিং এর লাশ খুঁজে পায়। এই ঘটনার পরে সকলেই তাদের বাড়িতে ফিরে যায়, কিন্তু এরা তাদের ওই দুই বন্ধুকে হারিয়ে ফেলেছে। গল্পের একদম শেষে ফাদিল লক্ষ্য করে যে ইন্দ্রার পেছনে এখনো একটি আত্মা বসে আছে। বেশ কিছু সময় পর যখন কারখানা পুনরায় খোলা হয় তখন জিনা ও সামিনের সামনেই আসে সেই শয়তান, তাদেরকেও শেষ করে দেয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। লাইক শেয়ার করে পাশেই থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো।